এই যে জুলাই গণ অভ্যুত্থান, যে রক্তাক্ত গণ অভ্যুত্থান, তার মানে নেতৃত্বে যারা ছিলেন তার মধ্যে আপনি অন্যতম, এবং সেই গণ অভ্যুত্থানে শত শত শিশু, কিশোর, তরুণ, যুবক এর প্রাণ গেছে, অনেকে এখন আহত, কেউ পঙ্গু, কেউ চোখে দেখছে না। তো এরকম একটা আন্দোলনের পর প্রায় 2 বছর হতে চললো। তো এই 2 বছরে সেই আন্দোলনের প্রত্যাশিত কোনো পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? না, আন্দোলনের প্রত্যাশিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই। এটা আমরা সামষ্টিকভাবে অনেকগুলো জায়গায় ব্যর্থ হয়েছি। আমাদের যেটা আন্দোলনের প্রত্যাশা ছিল যে এইটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন না, একটা সরকার পতনের আন্দোলন না, এটা রাষ্ট্র সংস্কার একটা বৃহত্তর কর্মসূচি। যে দেশ পরিবর্তন হবে, দেশের অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে আসবে, দুর্নীতি বন্ধ হবে, এবং রাষ্ট্র কাঠামোর সব জায়গায় একটা সংস্কার, গণতান্ত্রিক যে সংস্কারের জায়গাটা, তো সেই জায়গা থেকে তো জুলাই সনদ, ঐক্যমত কমিশন, এবং সেটা কিন্তু ঐক্যমত কমিশন খুবই ক্ষুদ্র কিছু জায়গা নিয়ে কাজ করেছিল। রাজনৈতিক সংস্কার, কিছু সাংবিধানিক সংস্কার, আরো বৃহত্তর সংস্কারের প্রয়োজন। তো সেগুলো তো আমরা মনে হচ্ছে ব্যর্থ হচ্ছি, বারবার মুখ থুবড়ে পড়ছে। জুলাই সনদ আশার আলো দেখতেছে না। গণভোট হলো, যেখানে সবাই, একবার তো জুলাই গণ অভ্যুত্থানে সবাই মেন্ডেট দিল, রাস্তায় নেমে এসে জীবন দিয়ে, রক্ত দিয়ে। গণভোটও কিন্তু সবাই মেন্ডেট দিল, তো সেটাও আবার আশার আলো দেখছে না। তো সামষ্টিক ভাবে তো আমরা বলবো যে এটা সামগ্রিক ভাবে যে আমরা তো আসলে সফলতা দেখি নাই। হয়তো আওয়ামী লীগ নাই, মানুষের মত প্রকাশের অধিকারটা অনেকখানি এসেছে, একটা নির্বাচন হয়েছে, নানান প্রশ্ন সবকিছু সহই, কিন্তু সামষ্টিক ভাবে এই যে পরিবর্তন যতটুকু এসেছে এটাকে আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা কাঠামোগত পরিবর্তন না করি। তো এই জায়গাটাতে মানে ঘাটতি কোন জায়গায়? মানে আপনি কি এই বিষয়টা বুঝতে পারছিলেন নির্বাচনের আগেই যে এরকম একটা পরিস্থিতি হতে পারে জাতীয় নির্বাচন হওয়ার পর? কারণ আমরা দেখলাম সংসদের প্রথম অধিবেশনে জুলাই জাতীয় সনদ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার আলোচনায় এসেছে, কিন্তু বিএনপি সেখানে বারবার নোট অফ ডিসেন্টে আটকে যাচ্ছে। আবার যখন গণভোটের আলাপ হচ্ছে, গণভোটও বিএনপি প্রত্যাখ্যান করছে না, কিন্তু সেই গণভোটে তো আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নিয়েই মূলত গণভোটটা হয়েছে। তো এই যে এরকম একটা পরিস্থিতি হবে, এটা কি আপনারা আগে থেকেই বুঝতে পারছিলেন কিনা, বিশেষ করে আপনি? হ্যাঁ, আমরা মোটামুটি বুঝতে এটা বোঝা যাচ্ছিল। আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের পরে আহ অন্তর্বর্তী সরকার হওয়ারও আগে বিএনপি একটা কর্মসূচি নিয়েছিল, একটা সমাবেশ। সেই সমাবেশে তারা নির্বাচনের দাবি জানিয়েছিল। ফলে এটা কিন্তু অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান সবাই একসাথে করলো, অভ্যুত্থানের পরে খুবই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বিএনপি নির্বাচন চাচ্ছে। এই বিদ্যমান কাঠামোটাকে রেখে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে যেতে চাচ্ছে, তারা ক্ষমতায় এসে তাদের মতো করে সংস্কার করতে চাচ্ছে। আমরা বলছিলাম না, এখন আমাদের এখনই সংস্কার গুলো করা প্রয়োজন। রাজনৈতিক সরকার, রাজনৈতিক দল এসে নানান স্বার্থের কারণে সংস্কার করতে পারে না। ফলে এই মানে দ্বৈততা বা বিভক্তি তখন থেকে শুরু হয়েছিল ঐক্যমত কমিশনে। তারা আসলে যেতেই চায় নাই সেই সময়, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু লাস্ট অধিবেশনের লাস্ট বক্তব্যে এটা খুবই পরিষ্কার করেছে, তারা আসলে এক প্রকার জনচাপ তখন ছিল, সেটার কারণে তারা ঐক্যমত কমিশনে গিয়েছে, গণভোটে রাজি হয়েছে। ফলে এবং নানান শক্তি, সেই সময় ছাত্ররা কিন্তু রাজপথে ছিল। অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বিতর্কিত করা, ছাত্রদের নানাভাবে বিতর্কিত করা, দানা বাঁধতে না দেওয়া, নাগরিক পার্টি কমিটি আমাদের যেটা, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা, গোপালগঞ্জে আমাদের উপরে হামলা করা, নানান জায়গায় মিডিয়া ট্রায়াল তৈরি করা, যাতে এই নতুন শক্তি তৈরি হতে না পারে। কারণ আমরা যেহেতু সংস্কারটা চাচ্ছিলাম, পরে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলা তারা পুরনো ব্যবস্থাকেই আসলে সাবস্ক্রাইব করেছে এবং সেটাকেই টিকিয়ে রাখতেছে। বিএনপির মাঝে মাঝে বিএনপির তরফ থেকে যখন বিএনপির সঙ্গে কথা বলি, তাদের দু একজন বলার চেষ্টা করেন যে এই যে একটা লম্বা সময়, প্রায় 1.5 বছর অন্তর্বর্তী সরকার পার করেছে, এই 1.5 বছরে আসলে অন্তর্বর্তী সরকার পার না করে যদি প্রথম 3 মাস বা 6 মাসে একটা নির্বাচন হতো, সেক্ষেত্রে দেখা যেত যে আপনারা যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের অনেক বেশি নির্বাচনে জয়ী হওয়ার একটা সুযোগ ছিল। কেউ কেউ এমনটাও বলেন যে হয়তো 50টার মতো আসন আপনারা তখনই পেতেন যদি নির্বাচনটা জুলাই গণ আন্দোলনের 6 মাসের মধ্যে হতো। কিন্তু যেটা হয়েছে যে এই যে সময়টা চলে গেল, এর ফলে আপনাদেরও জনপ্রিয়তা কমেছে, পাশাপাশি এই যে লম্বা সংস্কারের আলোচনা, দেখা যাচ্ছে যে সেগুলো এখন কোনো কাজেই লাগছে না। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা আপনি বলতে পারেন আমাদের কৌশলগত ভুল কিনা। নেপালে আমরা দেখেছি তারা অভ্যুত্থানের পরে নির্বাচন দিকে গিয়েছে, কিন্তু এইখানে যেটা আমরা তো আসলে আমরা দল গঠন করবো,
আমরা নির্বাচন করব, নির্বাচন করে আমরা সংসদে যাব বা আমরা এসে এই সংস্কারগুলো করবো, এই ব্যাপারে তো আমাদের প্রস্তুতি বা পরিষ্কার ধারণা ছিল না। আমরা তো আসলে ছাত্র রাজনীতিতে ছিলাম, ছাত্র আন্দোলনে ছিলাম, সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের পরে আসলে সরকার গঠনের বা দেশ পরিচালনার দায়িত্বটা আমাদের উপরে চলে এসেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে অন্তর্বর্তী সরকার করতে হয়েছে। ফলে আমরা চেয়েছিলাম প্রথমে চেয়েছিলাম অন্তর্বর্তী সরকারটা জাতীয় সরকার হোক, সকলের সমন্বয়ে আমরা একটা সময় নিয়ে কিন্তু সেইটা আসলে, এবং আমার কাছে মনে হয় যে যদি নির্বাচন হতো একদম প্রথমেই, তাহলে এটারও সুযোগ থাকতো যে যতটুকু আমরা যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, ঐকমত্য কমিশনে আলোচনা হলো, আমাদের যে সংস্কার প্রয়োজন, কি কি সংস্কার প্রয়োজন, এই আলোচনাও হয়তো হতো না। কারণ আমরা তো এখন দেখছি বিএনপি ক্ষমতায় এসে তারা তো এত আলোচনার পরে সবকিছুকে অস্বীকার করছে। তো তখন আসলে কোন শক্তি ক্ষমতায় আসবে সেটার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করা লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার সাথে জানতে চাই যে সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে আসলে তারও রাজপথে এসে আন্দোলন করা উচিত অর্জনগুলো ধরে রাখার জন্য, এবং কয়েকদিন আগে আপনি মন্তব্য করলেন যে তাকে আসলে একরকম জোর করে লন্ডনে পাঠিয়ে তারপরে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করানো হয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে তার কি বা করার আছে? তিনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তিনি তার আগের কাজে ফিরে গেছেন। আমি যেটা বলেছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারাই উপদেষ্টা ছিলেন তারা কিন্তু দায়বদ্ধ নানান কারণে। এটা কিন্তু একটা অর্ডিনারি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, যেটা 111 বা এর আগের বিভিন্ন সময়ে হয়েছিল। আমাদের অনেকে এটাকে খুবই এরকম একটা অর্ডিনারি কেয়ারটেকার গভর্নমেন্ট মনে করতেছে, যে একটা পাওয়ার ট্রানজিশনের জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা এসেছিল, গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, এবং তারা কিছু রেসপন্সিবিলিটি নিয়েছিল জাতির সামনে, সেগুলো কিন্তু তারা বলেছিল তারা সংস্কার করবে, বিচার করবে, নির্বাচন করবে। তাহলে তারা শুধু নির্বাচনটা ঠিক মতো করে ক্ষমতা হস্তান্তর করলো, কিন্তু সংস্কার বিচারের কি হবে, এই প্রশ্ন, এই দায়বদ্ধতা তাদের আছে। এটার উত্তর তাদেরকে আজ হোক কোনো না কোনো সময় তাদেরকে দিতে হবে, আমাদেরকে কিন্তু দিতে হচ্ছে। আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, কিসের কি পরিবর্তন হলো, সংস্কার কেন হলো না, কেন আসলে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তাহলে আমাদের যেরকম দায় প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, তাদের কিন্তু আমরা সম্মুখীন করবো, জনগণ করবে এবং করতেছেও। তো অধ্যাপক মোহাম্মদ ইউনূস তো আপনাদের পছন্দ ছিল এবং আপনারাই জোর দিয়ে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেছেন। তো আপনার কি মনে হয় যে আপনাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল? না, আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল না। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ওই সময় আমাদের দেশে আর কোনো বিকল্প ছিল না, এবং দেশের ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আন্তর্জাতিক চাপ, অনেকগুলো জায়গাতে প্রফেসর ইউনূস আহ ভালোভাবে সামাল দিয়েছে। প্রফেসর, বরং সবাই চেয়েছিল প্রফেসর ইউনূস যাতে তাকে ঠিক মতো কাজটা করতে দেওয়া হোক। তাকে নানাভাবে আপনি দেখবেন যমুনার সামনে যেভাবে আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছিল, প্রচুর শাহবাগে আন্দোলন, নানান জায়গায়। এখন আপনি কোনো আন্দোলন কিন্তু এইভাবে দেখতে পাবেন না আর কি। তো এই যে একটা পরিস্থিতি, রাজনৈতিক সহায়তা তিনি পান নাই, রাজনৈতিক ব্যাকআপটা তিনি পান। আর ছাত্রদের সমর্থন ছিল, বা ছাত্ররা তো সেই সময় সংগঠিত ছিল না, এবং ছাত্রদেরকে সংগঠিত সেই সময় হতেও দেওয়া হয়নি। প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের তাকে চুজ করাটা ভুল সিদ্ধান্ত ছিল না, এবং সকল দলই সেটাকে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সম্মতি দিয়েছিল। কিন্তু ওনার পারফরমেন্স নিয়ে আমাদের সবারই তো একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে আর কি, যেটা আমরা আরো তো পরিবর্তন চেয়েছিলাম। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে একটু আমরা জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, এবং প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে এই চুক্তির 131টি শর্ত মানতে হবে, যুক্তরাষ্ট্রকে মানতে হবে 6টি। তো এই চুক্তি আপনি কিভাবে দেখছেন? এই চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা, সেটা নিয়ে আসলে সংসদে আলাপ আলোচনা করার কোনো সুযোগ আমরা পাইনি। এবং এই চুক্তিটা আমি যতটুকু জানি, নির্বাচন হওয়ার ঠিক কয়েকদিন আগেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ফলে সেই সময় সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় কমেন্ট করার সুযোগ ছিল না। আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস আছে, তাদের একটি প্রতিনিধি দলের সাথে আমরা বসেছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসাও করেছি, এটা এখানে বাংলাদেশ স্বার্থ বিরোধী, এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এরকম অনেকগুলো সমালোচনা আসছে, প্রশ্ন আসছে। এবং পরবর্তীতে আমরা আমাদের একটা এক্সপার্ট টিম তাদের সাথে বসবে, তাদের টিমের সাথে যারা এই চুক্তির সাথে কাজ করেছিল, এবং এটার পরে আমরা আমাদের সাংগঠনিক বা দলীয় আমাদের যে মতামতটা সেটি জানাবো। এবং সংসদে যেহেতু জুলাই সনদ
গণভোট, অধ্যাদেশ গুলো নিয়ে এত সেইটা নিয়ে আলোচনা করার আসলে আমরা সময় পাইনি, চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। হয়তো পরবর্তী অধিবেশনে সেই চুক্তির আলোচনাটিতে আসবে, এবং সেই চুক্তি আসলে তো যদি মানুষের স্বার্থ বিরোধী হয় সেটা বাতিল করার সুযোগ আছে, অথবা সেই চুক্তি সম্পর্কে সরকারের, বর্তমান সরকারের একটা পরিষ্কার ধারণা আসলে দেওয়া দরকার ছিল জনগণকে এবং আমাদেরকে। এবং অন্তর্বর্তী সরকারের সময়ে এই চুক্তির সাথে যিনি জড়িত ছিলেন, আমরা জানাভাবে শুনেছি বর্তমান সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী সরকারের দায়িত্বে ছিলেন, এবং যার পদ চেয়েছিল বর্তমান সরকারের অনেক নেতৃবৃন্দ, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। এটাও আসলে একটা রহস্যের মতো, এটাও কিন্তু তারা বর্তমান সরকার পরিষ্কার করেন। তাহলে আমি মনে করি চুক্তি নিয়ে বর্তমান সরকারের দায়িত্ব এইটা পরিষ্কার করা, যে এটা বাংলাদেশ স্বার্থ রক্ষা কতটুকু হচ্ছে বা হচ্ছে না, বা কি কারণে এই চুক্তি তারা মেনে নেব, অন্তর্বর্তী সরকার তো করেছে, তারাও কেন মেনে নিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা হয়েছে যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই চুক্তি সংসদে তোলার জন্য যে সমর্থন প্রয়োজন সেই সমর্থন তিনি পাচ্ছেন না, এবং সেই সমর্থনের ব্যাপারে তিনি নাকি নানা পক্ষের সঙ্গে আলোচনা করেছেন বা সহায়তা চেয়েছেন। আপনাদের কাছ থেকে কি তিনি এরকম কোনো সহায়তা চেয়েছেন, বা আপনারা কি তাকে সহায়তা করবেন এটা সংসদে তোলার ব্যাপারে? না, অবশ্যই আমরা আমরা নিজেরাই এটা তুলতে আমরা হয়তো তুলবো বা কথা বলবো, সামনে হয়তো বাজেট অধিবেশন হবে, তো উনি বিভিন্ন সময় ওনাকে আমরা সহযোগিতা করেছি। কিন্তু যেটা বললাম যে জুলাই সনদ, অধ্যাদেশ, সরকার অনেক তাড়াহুড়া করে আদেশগুলো পাস করছিল, এগুলোর কারণে আসলে চুক্তি নিয়ে আলোচনা করার কোনো সুযোগ এই লাস্ট অধিবেশনে পাওয়া যায়নি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে সম্প্রতি বিজেপি জয়যুক্ত হয়েছে, এবং এই বিজেপি নির্বাচনী প্রচারণে বাংলাদেশি অনুপ্রবেশকারী কোট আনকোট একটি বড় ইস্যু ছিল, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় এসব নিয়ে কথা বলেন। এমনকি তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে এমনটাও বলেছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশকেও শিক্ষা দেওয়ার উচিত। তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে এবং ভারতের এই অন্তর্বর্তী গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা চলেছে, গণ অভ্যুত্থান বিরোধী প্রচারণা চলেছে, এবং হচ্ছে এখানে ব্যাপক হিন্দু নির্যাতন হচ্ছে। এইখানে যারা জুলাই অভ্যুত্থান করেছে তার মাধ্যমে জঙ্গিবাদ, মৌলবাদ কায়েম হয়েছে, এই ধরনের ন্যারেটিভ কিন্তু তারা প্রচার করেছে। এবং এইটা আসলে বিজেপির যে রাজনীতি, যে তাদের যে মূল আদর্শ হিন্দুত্ববাদ, সেটাকে পৃষ্ঠপোষকতা করার জন্য, সেটাকে একটা বৈধতা দেওয়ার জন্য তারা এই ধরনের মিথ্যা প্রচারণা করে। এর আগেও বিভিন্ন সময় করেছে, প্রোপাগান্ডা করেছে। কিন্তু আপনি যে বলেন মিথ্যা প্রচারণা, আমি একটু যদি আপনাকে বলি যে দীপুচন্দ্র দাস যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে 2025 সালের ডিসেম্বরে, তো এ ধরনের ঘটনা তো ঘটেছে, এবং এই ঘটনাগুলো তো আলোড়ন তৈরি করেছে, ভারতে আলোড়ন তৈরি করেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন তৈরি করেছে। তো আপনার কাছে মনে হয় না যে এই ধরনের ঘটনা ঘটার কারণে আসলে বিষয়টা তারা যেটা বলছে তার মধ্যে কিছুটা সত্যতা আসলেই আছে? না, সত্যতা আছে, একটা সত্যকে আপনি কিভাবে উপস্থাপন করছেন এবং এটা দিয়ে কি হাসিল করতে যাচ্ছেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে তো যেহেতু ল এন্ড অর্ডারের একটা ভ্যাকুয়াম ছিল, অভ্যুত্থানের পরপর পুলিশ ওয়ার্ক করে নাই, এবং এখানে নানান গোষ্ঠী তাদের নানান ধরনের ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করেছে মাঠে এবং নানাভাবে। ফলে এই ধরনের কিছু অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং সেগুলাকে নিয়ে প্রচার করেছে। কিন্তু অভ্যুত্থানের পর থেকে কিন্তু তারা অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু তাদের এই প্রচারণাটা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, এবং তাদের যে অখণ্ড ভারত যে তাদের একটা স্বপ্ন, সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা, বা এই ড্রিমটা তারা দেখানোর চেষ্টা করে। এখন আমাদের জায়গা থেকে যেটা আমরা বলছি যে আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। তারা নানা ধরনের উস্কানি তৈরি করার চেষ্টা করবে, সাম্প্রদায়িকতা করবে, মৌলবাদী গোষ্ঠীকে বেশি সহায়তা করে। ফলে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আবার একই সাথে সরকারিভাবে, কূটনৈতিকভাবে আমাদেরকে এই ফয়সালা করতে হবে যে ভারত এই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা আসলে কবে থামাবে। আমরা সীমান্তে এখনো হত্যাকাণ্ড দেখছি, এই হত্যাকাণ্ড কবে বন্ধ হবে, এবং তারা যে পুশিং করছে এটা গত কয়েক বছর ধরেই, অন্তর্বর্তী অভ্যুত্থানের পরেও এটা হয়েছে, এবং এইটা কিন্তু সামনে একটা, এবং তারা যে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে পশ্চিমবঙ্গে, আসামে, এবং মুসলমান